ঢাকায় সিনেমার একসময়ের দাপুটে অভিনেতা SM আসলাম তালুকদার ওরফে নায়ক মান্না, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি। মান্না ভাই যখন দেখলো সালমান আসছে, একটা সালমানের সাথে মান্না ভাইয়ের একটা কম্পিটিশন শুরু হয়ে গেছিল তখন। এদিকে আজ নায়ক মান্নাকে সালমান শাহ মামলার সাথে সম্পূর্ণ জড়িত করা হয়েছে। অনেক প্রমাণ বেরিয়ে আসে ডন সামিরার সাথে মান্নার সমঝোতার বিষয়ে। এইদিকে দেশবাসী অবাক হয়েছে। মান্না ভাইয়ের সাথে অনেক স্মৃতি, অনেক মানুষটিকে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগতো, খুব সাবলীল অভিনয় করতো, মানে যা করতো নিজের থেকে। আজ থেকে প্রায় এক যুগ আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়ক মান্না, কিন্তু এখনো যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় নায়ককে, তবে আজকে এই এক যুগ পরে এসেও সরল মনে বেশিরভাগ উত্তরই আসবে নায়ক মান্নার নাম, যিনি বাংলাদেশের সিনেমা জগতে দীর্ঘদিন ধরে দুর্দান্ত অভিনয় করে একচেটিয়া রাজত্ব করেছেন। আর মান্নার লগে আমার একটা ব্যাপারে বিরোধ ছিল, ও আইসা পড়তো যদি গল্প শুনতো ভালো চইলাই তো অটো, পরে মান্না প্রায় 1-2 মাস পর আইসা আবার সরি টরি বইল। আমরা সালমান শাহ ভাইকে হারিয়েছি, আমরা যেন আর সাকিব ভাইকে যেন আমরা না হারাই। সাকিব ভাইয়ের বুকে ধুম আছে, সাহস আছে, কাউকে ভয় পায় না। অন্য হিরোরা যদি মুভি বের করে 2 দিনের বেশি সিনেমা চলে না, নামাই দিতে হয়, কিন্তু সাকিব খানের ছবি তো আসতেছে। যেই ভোগান্তি সালমান শাহ ভাই ভুগছিলেন, ঠিক সেম ভোগান্তি কিন্তু সাকিব খান কিন্তু ভুগেছে। একদিকে সালমান শাহর সাথে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক সাকিব খানকে তুলনা করা হচ্ছে, অন্যদিকে আজকে সালমান শাহর মামলার ঘটনায় নায়ক মান্নাকে সম্পূর্ণ জড়িত পাওয়া গেছে। অনেকে অনেক প্রমাণ প্রকাশ্যে আনে। সালমান শাহর সাথে যারা চলাফেরা করতো তারাই তাদের নিজের মুখে বলে যে নায়ক মান্না সালমান শাহর ঘটনায় জড়িত। অন্যদিকে এই দেশের বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ দিকে গিয়েছে। সালমান ভক্তরা এই খবরটি শুনে তারা কিন্তু আরও নতুন রূপ নিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান শাহর মামলার সর্বশেষ পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আজকে এই খবরটি আসার পর সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মান্না ভাই যখন দেখলো সালমান আসছে, একটা সালমানের সাথে মান্না ভাইয়ের একটা কম্পিটিশন শুরু হয়ে গেছিল তখন, তাই না? মান্না ভাই সালমান যখন আসলো তখন মান্না ভাইয়ের ক্যারিয়ারটা একটু মানে ঢিলের দিকে যাচ্ছিল। এটাই স্বাভাবিক, কারণ জনগণ, জাতি এবং যারা বাংলা ছবি দেখেন তারা তো লেটেস্ট জিনিসটাই গ্রহণ করবে, তাই না? লেটেস্ট যারা ইয়াং জেনারেশন ছিল সালমানের আমরা ছবি দেখতো, তারা তখন আর মান্নার ছবি দেখা বন্ধ করে দিল, সালমানের ছবি দেখা শুরু করলো। সালমান সুপারহিট হয়ে গেল, সাথে আমরাও সুপারহিট হয়ে গেলাম। একটা ছবি করতে গেলে নট অনলি নায়ক আর নট অনলি নায়িকা, এই নায়ক নায়িকার উপর কিন্তু সাফল্য নির্ভর করে না। আর আমরা হচ্ছে যে একটা ছবির অলংকার। আপনি স্যুট পরলেন, প্যান্ট পরলেন, টাই পরলেন না, তাহলে দেখতে একরকম লাগবে। আবার যখন সুটেড বুটেড টাই পরলেন তখন দেখতে আবার আরেক রকম লাগবে, তাই না? আমরা মনে করেন সাপোর্টিং রোল যারা করি তারা মনে করেন হচ্ছে যে অলংকারই ভাবি যে আমাদের সংস্পর্শে, আমাদের সংস্কৃতিগতভাবে সবাই যখন কাজ করি তখন একটা সফলতা আসে। যেরকম নায়ক থাকলে একটা ভিলেন থাকবেই, নায়ক নায়িকা থাকলে প্রেম করবে, ভিলেন মারামারি করবে, এটাই স্বাভাবিক, তাই না? এখন ভিলেন নাই, নায়ক নায়িকা আছে, তাহলে তো ছবিটা পরিপূর্ণতা আসলো না। অনেকবার দেখা হয়েছে, অনেকবার কথা হয়েছে, ছোট ভাই হিসেবেই সম্বোধন করতো। ওই যে প্রথমে একটা কথা বললাম যে আপনিও নায়ক, আরেকজন নায়ক, একজন নায়ক আরেকজন নায়ককে জেলাসি করবেই, এটা কর্মক্ষেত্রে করে। আর এই করাটাও পজিটিভলি আমি নিতে চাই। কারণ হচ্ছে কি, কারণ আপনি যদি ভালো করেন আপনি একটা জায়গায় আসবেন, আপনি যদি খারাপ করেন আপনি ওই জায়গাতে আসতে পারবেন না, তাই না? তখন একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে ওই নায়কের থেকে আমি ভালো করবো, আমার থেকেও ভালো করছে, তার কম্পিটিশনের একটা সময় এসে যায়। তখন মান্না ভাই যখন দেখলো সালমান আসছে, একটা সালমানের সাথে মান্না ভাইয়ের একটা কম্পিটিশন শুরু হয়ে গেছিলো তখন, তাই না? আর সালমান যখন আসলো, আমরা যখন আসলাম, আমরা তো মান্না ভাইদের পরের ব্যাচ, তার মানে আমরা আরও অত্যাধুনিক, আরও লেটেস্ট, আমরা আরও লেটেস্ট জিনিস দর্শকদের দিতাম, যার জন্য আমাদের ছবিগুলো আরও বাম্পারিট হতো। শাবনূরের জীবনের অনেক অধ্যায় জুড়ে রয়েছেন সালমান শাহ। শাবনূরের প্রসঙ্গে কথা বললে অবলীলায় সালমান শাহের নামটিও চলে আসে, তেমনি সালমান শাহের প্রসঙ্গে কথা বললেও শাবনূরের নামটি চলে আসে। 14টি সিনেমায় জুটি হয়ে কাজ করেছিলেন। ঢাকায় সিনেমার সবচেয়ে জনপ্রিয় এই জুটি। 14টা সিনেমায় মুগ্ধতা ছড়িয়েছেন তারা। আজকের এই ভিডিওতে অনেক অজানা ও গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। আর এই ভিডিওটি সেই সময়কার পত্রপত্রিকায় প্রকাশিত খবর এবং বিভিন্ন সাক্ষাৎকারের আলোকে তৈরি করা হয়েছে। ভিডিওতে যে তথ্যগুলো দেয়া হয়েছে সেগুলো আমার ব্যক্তিগত কোনো তথ্য নয়,
হঠাৎ করেই মৃত্যু হয় সালমান শাহর। সালমান শাহর মৃত্যুর খবর পেয়ে দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ ছুটে আসেন। সালমান শাহর লাশ দেখতে এসেছেন এমন অসংখ্য তারকাদের খবর আমরা পেয়েছি, কিন্তু শাবনূরের কোনো খবর আমরা পাইনি। শাবনূর কি সালমান শাহকে দেখতে আসেনি? যদি দেখতেই বা আসেন, তবে কেন সেটি প্রচার করা হয়নি? কেন লুকিয়ে রাখা হয়েছে এবং এখনও হচ্ছে এই বিষয়টি? সালমান শাহ ছিলেন শাবনূরের খুবই কাছের আপনজন, কলিগ। তার মৃত্যুর খবর পেয়ে সে কি স্থির থাকতে পারে? কখনোই নয়। তার মনে সে সময় কি বয়ে গেছে সেটি শুধু সে নিজেই বলতে পারে। সেই সময়ে যখন সে সালমান শাহকে দেখতে এসেছিলেন, শেষবারের মতো সালমানকে দেখতে পারেননি শাবনূর, কারণ শাবনূর যাওয়ার আগেই সালমান শাহকে নিয়ে যাওয়া হয়েছিল। শাবনূর সেখানে অনেক কান্নাকাটি করেন। সেখানকার প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা সামিরাকে জানিয়েছিলেন, সালমান শাহ মারা যাওয়া, তার জানাজা হওয়া, তার মরদেহ যাওয়া, শাবনূর কখনো দেখতে আসেননি বলে আমরা জেনেছি। সামিরা এবার সেটি একটি ইন্টারভিউতে জানিয়েছেন। না, উনি আসলে দেখতে গেছিলেন গ্রিন রোডের বাসায় গেছিলেন, কিন্তু উপরে যাননি। তো ওনারা সব ঘর লক করে দিয়ে ওনারা সিলেটে যাচ্ছেন। শাবনূর গ্রিন রোড বাসায় গেছিলেন এবং শাবনূর ওখানে কান্নাকাটি করেছে। তবে মিডিয়ায় এ বিষয়ে সাংবাদিকেরা কোনো খবরই প্রকাশ করেননি। লুকিয়ে রাখা হয়েছে এই বিষয়টি। এছাড়া সালমান শাহর মৃত্যুর 1 সপ্তাহ পর শাবনূর প্রথমবারের মতো একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুপন রায়ের কাছে। সেখানেও শাবনূর বিষয়টি উল্লেখ করেছেন। সালমানকে দেখতে শাবনূর ছুটে গিয়েছিলেন এফডিসিতে। এফডিসিতেই সালমান শাহর জানাজা সম্পন্ন হয়। একটি বিষয় অবাক করার মতো, সালমান শাহর মতো একজন নায়ক মারা গেল, কিন্তু কোনো ভিডিও ফুটেজ নেই। সে সময় তো বিটিভি ছিল, সালমানের ভিডিও ফুটেজ কি সেখানেও নেই? কোনো একটি মানুষও কি ভিডিও করল না? বিষয়টি খুবই অবাক করার মতো। আরও একটি বিষয় রয়েছে যেটি গোপন করা হয়। শাবনূর কি সালমানের মৃত্যুর পর সালমান শাহর মা নীলা চৌধুরীর সাথে দেখা করেছিলেন? সালমান শাহর মায়ের সঙ্গে দেখা করেছিলেন এবং সান্ত্বনাও দিয়েছেন, এবং সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরকে সান্ত্বনা দিয়েছিলেন। সেটা ছিল 1995 সালের বাচসাস পুরস্কার অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে শাবনূর শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন। আনফর্চুনেটলি সালমান শাহ কোনো পুরস্কার পাননি, পুরস্কার পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। সালমান শাহ মারা যাওয়ার পর প্রায় 7টি অসমাপ্ত সিনেমায় আবার কাজ করতে হয়েছিল শাবনূরকে। শাবনূর তখন খুব আপসেট থাকতেন। সেই সময় খবর এসেছিল শাবনূর সিনেমা ছেড়ে দেবেন আর কখনোই সিনেমা করবেন না। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেন্স অফ হিউমারে এ প্রসঙ্গে কিছু কথা বলেছিলেন তিনি, এবং শাবনূর জানিয়েছিলেন সালমান শাহের অসমাপ্ত সিনেমা শাবনূরের জন্য একটি বড় কষ্টের পাহাড় ছিল। তাছাড়া সালমানের মৃত্যুতে শাবনূরকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল। তারই প্রতিবাদ করেছিলেন সে সময়ের শাবনূরের ভক্তরা। শাবনূরের ভক্তরা বিক্ষোভ মিছিল করেছিলেন। সে সময় পত্রপত্রিকায় এই খবর কিন্তু উঠে এসেছে। এছাড়া সালমানের মৃত্যুর পর শাবনূর অনেক ঝামেলার মুখে পড়েছে, অনেক হামলার শিকার হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানুন আমাদের। আর মান্নার লগে আমার একটা ব্যাপারে বিরোধ ছিল ওই সময়। ও আইসা পড়তো, যদি গল্প শুনতো ভালো, ও চইলাই তো অটো। পরে মান্না প্রায় 1-2 মাস পর আইসা আবার সরি টরি বইলা। আম্মাজান ছবি আসার পরে আবার বিরোধ। ও কিভাবে জানতো জানি না, হয়তো ডাইরেক্টর বলতো অথবা স্ক্রিপ্ট রাইটার মান্না বলতো। ওই স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টর ও পালতো আমার মনে হয়। ও তো একটা জায়গায় চলে গেছে। আমি তো বললাম মান্নার সাথে যখন আমার তেজি ছবি করা হইলো, এরপরে মান্নার সাথে আমার ছবি বোধ হয় 2-3টা ছবি আমার ঘরে কাজ হয়েছিল। আম্মাজান, তারপর আরও কী যেন করা হয়েছিল। মান্নার সাথে আমার বেশি কাজ হয়নি। আমি সবসময় নতুনদের নিয়েই অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি, মানে ভালো আর্টিস্ট বানানোর চেষ্টা করি। মান্না আমার ঘর থেকে তেজিতেই ও ফার্স্ট হিরো হয়েছিল। মান্নার সাথে আসলে মান্না খুব ছবি বেশি ধরতো। ও আইসা পড়তো, যদি গল্প শুনতো ভালো, ও চইলাই তো অটো। ও কীভাবে জানতো জানি না, হয়তো ডাইরেক্টর বলতো অথবা স্ক্রিপ্ট রাইটার মান্না বলতো। ওই স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টর ও পালতো আমার মনে হয়। ও ওইভাবে খোঁজখবর নিত যে ছবির গল্পটা কেমন। এরকম হুট করে আমরা এশিয়া হলে বসে বসে একটা গল্প বানাচ্ছিলাম। এই যে মান্নায় হাজির। মান্নার আসার কথা না। আর মান্নার লগে আমার একটা ব্যাপারে বিরোধ ছিল ওই সময়। মান্না হুট করে আইলো, কয় দোস্ত আয় বললাম। কী কারণে? খাওয়া দাওয়া করছিলাম আমি, কাজী হায়াত, তারপর স্ক্রিপ্ট রাইটার অনেকে। মান্নাও খাচ্ছিল বসে বসে। পরকার দোস্ত এই ছবিটা আমার রাখ। আমি তো বলতে পারি না কাজী হাত কাকে নিব, কাজী হাতের ফল। এই ছবির কোনো আর্টিস্ট এখনও নেওয়া হয় নাই। এই তো কাজী হাতের ধরলো এই ছবিতে করার কাজ করলো। কাজে এই মান্না আমার লোক আসলো। এরপরে মান্নার সাথে আমার বাইরের, আমার নিজের প্রায় 20 থেকে 25টা ছবির কাজ করালো। আম্মাজান ছবি আসার পরে আবার বিরোধ। ও হঠাৎ করেই বলে আসলো রাত 10টায়, 10টা 9:30 10টার দিকে ঢুকলো। মেকআপ নিতে 11টা, চমরকুঠির এই ধানমন্ডি বিল্ডিংটা ভাঙ্গা ফেলবে। মান্নার আমি বললাম যে এই বিল্ডিংটা ভাঙবে, তোর কাজটা শেষ করে যেতে হবে, হয়তো 1-2 ঘন্টা বেশি লাগবে। ওই দোস্ত আমি তো 11টার পর থাকতে পারবো।
আমার লগে ও কত হোল নাইট করছে তার শেষ নেই। আমি বললাম যে কাজটা শেষ করে যেতে হবে। তো এক কথা দুই কথা ঝগড়া হইলো, পরেও চলে গেল। আমি আবার ছবি বন্ধ করে দিই, এই আর আমার যেন হবে না, বানাইলাম না। পরে মান্না প্রায় 1-2 মাস পর আইসা আবার সরি টরি বইলা আবার ঢুকলো। আমি বললাম যে না, ছবিটা আগুন দা পোড়ায় দিতে বলছি, ওই নেগেটিভ আমার ঘরে নেই। ওটা খায়েদ ভাই জানে যে কোথায় আছে, তবে ওইটা আমার হাতে নেগেটিভ নাই। ওই ছবি পোড়ায় দিচ্ছি, চলে গেছে, এই ছবি আর হবে না। এই পরে মান্না আবার ধরে টরে আবার ওই ছবির কাজ করাবো। আসলে ও জানে যে এই ছবি ভালো যাবে, কারণ গল্পও বুঝতো। মান্না বাংলাদেশের ভিতরে যত হিরোই হোক, ও 1 নাম্বার গল্প বুঝতো। গল্প যদি জানতো এটা ভালো গল্প, ওই ছবি কিভাবে ধরবে ওটা ও ওই কাওলাতে বুঝতো, ওই ছবি করবে। এইটার পরে মান্নার জন্য অফ করে দিলাম। এরপরে রুবেল, এরপর হুমায়ুন ফরিদি নিতে চেয়েছে। মান্না ভাইয়ের সাথে অনেক স্মৃতি, অনেক। মানুষটিকে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগতো, খুব সাবলীল অভিনয় করতো, মানে যা করতো নিজের থেকে। ঠিক আছে, ও যা ন্যাচারাল। তুই কেমন আছিস, কই যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, এই তারা, মানে এই যে জিনিসগুলো মানে সাবলীল ভাবে তার ডেলিভারি ছিল, এই জিনিসগুলো আসলেই ভালো লাগতো। এই যে আমাদের সালমান শাহ, এই ইমন ছেলেটার জন্মদিন গেল, তো জন্মদিন গেল, দেখেন এই ছেলেটাকে এই ইন্ডাস্ট্রি শেষ করে দিয়েছে, মেরেছে তাকে। আমি তো বলবো সে সুইসাইড করেনি, তাকে এই ইন্ডাস্ট্রি শেষ করেছে। কিভাবে করেছে দেখেন, তাকে সে যখন এই ইন্ডাস্ট্রিতে ছিল, এই ইন্ডাস্ট্রিতে যখন ছিল তার কিন্তু মূল্যায়ন হয় নাই। আপনি বলেন সে কোন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশে? পেয়েছে? হ্যাঁ, কি জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড পেয়েছে? কি পেয়েছে? তখন তাকে তার কোনো অ্যাওয়ার্ডই নেই, আপনি জানেনই না। সে ছবি কাজ করেছে কতদিন? 3 বছর থেকে একটু বেশি। ঠিক আছে, তখন তাকে নিয়ে কোনো বড় কোনো পরিচালক তখন তাকে নিয়ে কাজ করতো না। সে ছোট ছোট প্রোডাকশনে কাজ করতো এবং তার নিজের যোগ্যতায় ওই জায়গায় সে পৌঁছেছে। এটিকে আমি বলবো যে এটা তার ক্রেডিট। একজন সাবলীলভাবে অভিনয় করত একটি ছেলে, তখন দ্যাট টাইম সে তার ওই জায়গাটাকে তৈরি করে নিয়েছে। আপনি জানেন না, এমন প্রডিউসারের কাজ করেছে যে সমস্ত প্রডিউসারের পয়সা ছিল না। ঠিক আছে, এগুলি মানুষ জানে না, তো এগুলো জানতে হবে। আজকে আমরা তাকে সুপারস্টার বানিয়ে দিয়েছি, তখন দ্যাট টাইম শেষ কোনো সুপারস্টারই ছিল না। আমি তার সাথে পাশের ফ্লোরে কাজ করেছি, আমার তো দেখা এগুলি না। আমার সাথে কয়েকবার যেমন দেখা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে দেখা হয়েছিল, একবার আউটডোরে দেখা হয়েছিল, হোতাপাড়ায় দেখা হয়েছিল একবার, আর ইন্ডাস্ট্রিতে কয়েকবার এফডিসিতেই কথা হয়েছিল, দেখা হয়েছিল। তো একবার এসে আমাকে এক মেকআপ ম্যান এসে বলতেছে যে তার চেহারা আমার চেহারা নিয়ে কাছাকাছি, বলে আপনার সাথে তার আদলের মিল আছে। তো আমি আবার দেখে তা আমাকে আবার এসে বলছে যে কি ছবি কাজ করতেছেন? তাই বললাম যে এইটা। আমি যে আসবো না, সেটা আসবো। হ্যাঁ, আমি জান সেটা আমি আসতেছি, আসলে কথা হবে। তো পাশে আমি কাজ করছিলাম, তো আমি ওখান থেকে গেলাম পাশে, তো যে ওই চা খাচ্ছিলাম একটা মোড়াতে, আমাদের তখন মোড়া ছিল, মোড়ার মধ্যে বসে তখন চা খাচ্ছিলাম দুজন মিলে। তখন অনেকগুলো কথাবার্তা হলো। মানে আমি ওই যে একটি কথা কিন্তু আমরা আগে বলেছি যে মানে তার মধ্যে যে স্পিরিট ছিল এটা খুব কম হিরোর মধ্যে দেখা যায়, এবং সে এই ছবিগুলোকে ওই জায়গাটা এনেছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সে কিন্তু তখনকার ওই সময় বড় বড় কোনো প্রডিউসার খুব একটা পায়নি। সমস্ত ছোট ছোট প্রডিউসারের ছবি কাজ করেছে এবং সেই ছবিগুলো সুপারহিট দিয়েছে। ঠিক আছে, এবং দেখেন আজকে তাকে হলো গিয়ে মানে সুপারস্টার বলছে, তখন কিন্তু দ্যাট টাইমে কিন্তু কেউ কিন্তু সুপারস্টার তাকে বলে। ভাবি এই স্ক্রিপ্টটা নিয়ে অনেকদিন যাবৎ পরিচর্যা করছিলেন যে কিভাবে করা যায়, মৌসুমী কি করলে ভালো হয়, কাকে নেওয়া যেতে পারে, কি হতে পারে না হতে পারে। এই ইনভলভমেন্টটা আমি অনেক প্রায় 3-4 বছর ধরে ভাবি এটা করে আসছিল, আমিও এটার সাথে ছিলাম। মানে আমাকে সব কিছুই ফেস করতে হচ্ছে, যে আমার সংসার, আমার সন্তান, আমার প্রোডাকশন হাউস, আমার সোসাইটি, মান্না স্মৃতি। সেখান থেকে আমি চিন্তা করি যে পার্টনার এই শব্দটাকে আমি ধরে রাখবো।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, বিশেষ করে এখানে সালমান শাহর ঘটনাকে কেন্দ্র করে অন্যদিকে নায়ক মান্নার বিভিন্ন জীবনের কাহিনী বা অনেক প্রতিবেদন দেখানো হয়েছে। দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে এই বক্তব্যগুলো দেখিয়েছি বা বিভিন্ন প্রতিবেদনগুলো দেখিয়েছি, এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? এবং নায়ক মান্না এবং জনপ্রিয় নায়ক একসময়ের সুপারস্টার, তারা কিন্তু দুইজনই সুপারস্টার ছিলেন। এই দুইজনকে নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।